নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ওবিসি জট বা ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে আপনাদের মনে যে নিরন্তর প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের দরবারে মাঝে মধ্যেই আপনারা মন্তব্য লেখেন। একজন 2016 সালের আপার প্রাইমারির চাকরি প্রার্থী তিনি আমাদের কাছে গতকাল হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছিলেন এবং সেই মেসেজের প্রেক্ষিতে আমরা সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশ্নটা রেখেছিলাম, যে প্রশ্নটার কিছু উত্তর তিনি দিয়েছেন, সব উত্তরটা তার কাছে পাওয়া মুশকিল। কিন্তু কি হবে শেষ পর্যন্ত ওবিসিতে যারা নির্দিষ্ট কাস্ট সার্টিফিকেট দিয়ে প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন কিংবা চাকরির পরীক্ষা দিয়ে চাকরির পরীক্ষায় পাশ করেছিলেন, শেষ পর্যন্ত প্যানেলে তারা এখনও হয়তো আসেননি, তাদের ক্ষেত্রে কি হবে? আর অবশ্যই যারা পরীক্ষা দেননি বা যারা আবেদনকারী, কোনো একটা পরীক্ষা হয়নি, সেখানে নির্দিষ্ট 2010 সালের পর যে ওবিসি সার্টিফিকেট তৃণমূল কংগ্রেস জালিয়াতি করেছিল, তার ভিত্তিতে যেসব কাস্ট সার্টিফিকেট দিয়ে অনেকে পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের তো অটোমেটিক্যালি বাতিল হবে। আমি 3টে ক্যাটেগরিতে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করছিলাম সেদিন রাজ্য বিধানসভায় ওবিসি সংক্রান্ত বিল আসছে। স্বাভাবিকভাবে এই ওবিসি মামলা বিষয়ে দীর্ঘদিন ধরে যে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন যে ওবিসি সংক্রান্ত তৎকালীন রাজ্য মন্ত্রিসভার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার যে অপরিসীম জালিয়াতি এবং ফ্রড করা হয়েছিল নির্দিষ্ট একটি কমিউনিটিকে খুশি করার ক্ষেত্রে জন্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তার ইমপ্লিকেশনস এবং তার ফলে একটা শ্রেণীর কিছু কিছু মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কি সরকারের কাছ থেকে কোনো রকম সলিউশন পাওয়ার জায়গা আছে? আইন কি বলছে? বা সরকার সমস্ত বিষয়টি বিবেচনা করে আইনগতভাবে তাদের কি কোনো সলিউশনের পথ বাতলে দেবেন, যেখান দিয়ে তারা অন্তত এক্সিট রুটটা পাবেন? বিষয়টি কঠিন, জটিল। আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কথা আপনাদের শোনাবো, কিন্তু আমি একজন নির্দিষ্ট যিনি একদম সিলেক্ট হয়ে গিয়েছিলেন 1241 জন প্রার্থীর মধ্যে, তিনি একজন আমাদের কাছে আমাদের দপ্তরে গতকাল অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ বলতে বক্তব্যটা বিষয়টা লিখে পাঠিয়ে বলেছিলেন, আমি 2016 সালের আপার প্রাইমারি রিমেনিং 1241 জনের মধ্যে একজন। আমি সিলেক্ট হয়েছিলাম ওবিসি ক্যান্ডিডেট হিসেবে। বর্তমান সময়ে 2011 সালের পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। আমি আমার ফ্যামিলির ফার্স্ট কাস্ট সার্টিফিকেট হোল্ডার, আমাদের অর্থাৎ প্রথম কাস্ট সার্টিফিকেট হোল্ডার ফ্যামিলির মধ্যে। আমাদের কাছে 1950-এর দলিল আছে, কিন্তু সেখানে জাতি হিন্দু লেখা, সাবকাস্ট নাপিত সেটা লেখা নেই। আমার ডিজিটাল কাস্ট সার্টিফিকেটেও নেই। এই মুহূর্তে আমার কি করণীয় যাতে আমি ওবিসি প্লাস এনসিএল সার্টিফিকেট পেতে পারি, যাতে শেষ পর্যন্ত আমার চাকরিটা কনফার্মড হয়? একজন চাকরি প্রার্থী আমাদের দপ্তরে এই বক্তব্যটা লিখে পাঠিয়েছিলেন। স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল আইনগত জটিলতার জায়গা থেকে দাঁড়িয়ে এই চাকরি প্রার্থী যিনি প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসির বর্তমান সরকার যে 2010 সালের পর যারা যে ওবিসি তালিকাভুক্তি হয়েছিল, এবং অবশ্যই যুক্তিসঙ্গতভাবে সেই তালিকাভুক্তি বাতিল করার যে সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছেন, কিন্তু সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে দাঁড়িয়ে যিনি চাকরিটা পেয়ে গিয়েছিলেন, যার প্যানেলটা হয়ে গিয়েছিল, তিনি কিভাবে শেষ পর্যন্ত তার এক্সিট রুটটা পাবেন? আমার এটাই ছিল জানার বিষয়। আমি রাজনীতির বিশ্লেষক হিসেবে বা এই ধরনের ওবিসি সংক্রান্ত যে মামলা নিয়ে দীর্ঘদিন আমি পর্যালোচনা করেছি, বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলেছি, আমারও কোনো একটা জায়গায় মনে হয়েছিল যে এই বিষয়টা আইনজীবীদের চোখ দিয়ে একটু জানা দরকার, দেখা দরকার, বোঝা দরকার। আমি সরাসরি ফোন করেছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে, যে প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছেন অন দ্য বেসিস অফ ফার্স্ট কাস্ট সার্টিফিকেট হোল্ডার, যেহেতু 2011 পরবর্তীকালে তিনি ওবিসি তালিকাভুক্ত হয়েছেন, কিন্তু যেহেতু 2010 সালের পর যে তালিকাগুলো হয়েছে সে তালিকা বাতিল হয়েছে, ফলত তিনি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছেন। তার কি কোনো নিষ্কৃতির উপায় আছে? তার কি কোনো এক্সিট রুট আছে? আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বিষয়টি কিছুটা ব্যাখ্যা করেছেন আমাদের এই প্রতিবেদনে। আমি তাঁর বক্তব্য আজকে দর্শকদের শোনাব।
বিক্রম দা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলুন। বলছি বিধানসভায় ওবিসি বিল, হুম, এটা তো তার টেকনিক্যাল পার্ট, আমি টেকনিক্যাল পার্টে যাচ্ছি না, কিন্তু আমার তিনটে স্পেসিফিক প্রশ্ন আছে। যেটা হুম, হচ্ছে যে 2010-এর পর হুম, যেগুলো বাতিল হয়েছে, মানে ওবিসি যে তালিকা বাতিল হয়েছে, তাদের মধ্যে অনেকে প্যানেলে ঢুকে বসে আছে, নির্দিষ্ট প্যানেলের মধ্যে রয়েছে কিন্তু চাকরি এখনো পায়নি। তাদের কি হবে? এক। দ্বিতীয়ত হচ্ছে, হয়তো পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছে, পরীক্ষা হয়ে গেছে, কিন্তু তাদের প্যানেল হয়নি, তাদের ক্ষেত্রে কি হবে? আর ধরুন কেউ অ্যাপ্লিকেশন করে বসে আছে কিন্তু তাদের পরীক্ষাই হয়নি, তাদের ক্ষেত্রে কি হবে? একটু ব্যাখ্যা করবেন। দেখুন, এই পুরাতন সরকার ওবিসিটাকে নিয়ে যা আইন জট করে দিয়েছে, তাতে রাজ্য যারা মানে পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী, তাদের হুম, ভবিষ্যৎ কি হবে বলা বড় শক্ত। বিরাট বড় আইনি জট করে দিয়ে চলে গিয়েছে। হুম, কেন আমি বলছি এই কথাটা? যখন ডিভিশন বেঞ্চ রায় দিল, সেই ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার আনতে পারেনি। কিন্তু তারা নতুন যে ডিভিশন বেঞ্চের রায়টা হয়েছিল সেটা তারা মানবে না। সেই জন্য তারা করলেন কি, পরবর্তীকালে ওরা আরো কিছু নোটিফিকেশন তাড়াহুড়ো করে বার করলেন। বার করে কিছু ওবিসি এ কে বি করে দিলেন, কিছু ওবিসি বি কে এ করে দিলেন। এই পুরো প্রসেসটাই হলো গলত প্রসেস। একদম। এবং সেই দিয়ে রিক্রুটমেন্ট স্টার্ট করে দিলেন এবং অনেকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে দিলেন। সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টে একটা স্টে অর্ডার হয়েছিল, রিক্রুটমেন্ট গুলো চলছিল। কিন্তু বেসিক্যালি এই প্রসেসটা অ্যাবসলিউটলি ইলিগাল, কারণ একটা না একটা টাইমে গিয়ে আপনারা দেখবেন এসএসসি মামলাতেও সুপ্রিম কোর্ট প্রথমে স্টে দিয়ে পুরো 26,000 বাতিল করে দিল। হুম, পুরো 26,000 বাতিল, মানে যারা জেনুইন ছিল তাদেরও চাকরি চলে গেল, চোখের জল নাকের জল হয়ে গেল তাদের। হুম, প্রথমে স্টে অর্ডার সুপ্রিম কোর্ট এটা স্টে দিয়েছিল। সাবসিকুয়েন্টলি এখনকার যে গভর্নমেন্ট এসেছে, সেই গভর্নমেন্ট হাইকোর্টের রায়কে মেনে নিচ্ছে। হুম, আমি যতদূর দেখেছি, পুরোপুরি নোটিফিকেশন গুলো দেখিনি, তারা হাইকোর্টের রায়কে মেনে নিচ্ছে, তারা এই সংঘাতের মধ্যে যেতে চাইছে না। তা হাইকোর্টের রায়কে যেহেতু মেনে নিচ্ছে, সেহেতু 7% ওবিসি রিজার্ভেশন হয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম আগের যে পুরাতন সরকার যে যাদেরকে ওবিসি এ থেকে বিতে নিয়ে গেলেন, বি থেকে এতে নিয়ে এলেন, কিছু কমিউনিটিকে বাদ দিয়ে দিলেন। এটা কিন্তু কোনো সার্ভে ছাড়া, আর সার্ভে যেটা হয়েছে সেটা ফেক এবং ভেগ সার্ভে। সেইটা ছাড়া যেটা করে দিলেন, তাতে করে এই মানুষগুলো যারা অ্যাপ্লিকেশন জমা দিলেন তাদের আর অ্যাপ্লিকেশন ভ্যালিডিটি থাকবে বলে আমি অন্তত আইনজীবী হিসেবে মনে করি না। কারণ রস্টারটাই আবার চেঞ্জ হয়ে গেল। হুম, কারণ সরকারি নিয়মের মধ্যে তো আর যা ইচ্ছে তাই করা যাবে না, তার তো একটা লিগাল নেটওয়ার্ক আর লিগাল ফ্রেমওয়ার্ক থাকবে। হুম, দ্বিতীয় কথা হচ্ছে হলো, একদিক দিয়ে এটা ভালো হলো, সেটা আমি বলছি, যারা ধরুন প্যানেলও হয়ে রয়েছেন বা যারা ইয়ে করে দিয়েছেন তাদেরও ওটা আইনগতভাবে, যেহেতু সরকার নতুন নোটিফিকেশন করে দিয়েছে, এটা থাকার কোনো জায়গা এই মুহূর্তে আর নাই বলে অন্তত আমার মত। হুম। না, তাহলে একটা দিক আবার পজিটিভ দিক আসবে, হ্যাঁ, যেহেতু সরকার এখানে ডিসাইড করেছে যে 7% দিয়েই করবে, হুম, যে 7% দিয়েই তারা ইয়ে চালাবে। নতুন যদি নোটিফিকেশন আছে 7% রিজার্ভেশনে হবে, সেইখানে এই যে নতুন প্রসেস গুলো হবে সেইখানে আইনি জট থাকবে না, কারণ এটা ডিক্লেয়ার্ড পলিসি অফ দ্য স্টেট। হুম। কিন্তু আগের যে পলিসিতে কিছু জেনুইন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করে দিল, তাদের একটা সমস্যা কিন্তু ডেফিনেটলি দেখা দেবে বলে আমি অন্তত মনে করি। তাহলে তাহলে এর উপায় কি? মানে এখান থেকে নিষ্কৃতি কিভাবে? ধরুন যারা এই জটের মধ্যে পড়ে গেলেন, যারা 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 প্যানেলে নথিভুক্ত হয়ে আছেন বা যারা পরীক্ষা দিয়েছেন হয়তো রেজাল্ট বেরোয়নি, এদের ক্ষেত্রে তাহলে এটা বিকল্প কি? তৃণমূল যা জট পাকিয়ে দিয়েছে তাদের আর কি নিষ্কৃতি থাকতে পারে বলুন? এই যে 26,000 চাকরি চলে গেল কারণ স্যাগ্রিগেশন হলো না। ঠিক। যে সরকারের কাছে, কোর্টের কাছে তৃণমূলের তরফ থেকে, একটা সরকারের তরফ থেকে কোর্টে এরম সাবমিশন হয়, যে কোর্টে গেছে সেই কোর্ট ভেবেছে আর বিস্তৃত হয়েছে কি সাবমিশন, যে আরো ইলিগ্যালিটি আসতে পারে, আমরা স্যাগ্রিগেশন করতে পারবো না। হুম, হুম, এটা কোর্টের রেকর্ড, এটা কারোর কথা নয়। হুম, একদম সেই ভিত্তিতে হাইকোর্টেও গেল, সেই ভিত্তিতে সুপ্রিম কোর্টেও গেল। হুম। এটা যদি একটা সরকারের স্ট্যান্ড হয়, তাহলে সেই সরকারে তার এই সাধারণ মানুষের জীবন নিয়ে তো ছেলেখেলা করেছে আগে পুরাতন সরকার। না, আমার একটা জিনিস মনে হচ্ছে বিক্রম দা, আমি খালি এটা ভাবছিলাম, কেন আমার কাছে একজন পরীক্ষার্থী এসেছিলেন, মানে পরীক্ষার্থী বলবো, প্যানেলে নাম রয়েছে, তিনি বলছেন যে তাহলে আমাদেরটা কি হবে? আমি জানি না, এটা সরকারের তরফ থেকে। আমার যেটা মত, তাদেরকে আদালতের দোরগোড়ায় আবার যেতে হতে পারে, এক্ষেত্রে তাদেরকে তো আবার আইনি লড়াই করতে হবে, কিছু করার নেই, কারণ এক্ষেত্রে জটটা যে জায়গায় পৌঁছে গেছে এখানে তো জট ছাড়ানোরও কোনো জায়গা নেই। এক্ষেত্রে সরকারের নজরে পুরো ব্যাপারটা আনারও একটা উদ্যোগ নিতে হবে, যে যারা প্যানেলের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কি কোনো লিবারাল অ্যাপ্রোচ সরকার নেবে,
মানে আমি বলছি প্যানেলের মধ্যে রয়েছে, আপার প্রাইমারি দেখুন, ক্ষেত্রে সরকার প্যানেল চেষ্টা এরকম। করবে আইনি জট যাতে নতুন যে এই ধরুন বর্তমান যে দেখুন, সরকার এসেছে, বর্তমান সরকার একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে, সেটা আইনি জটিলতা থেকে সরকারকে যতটা মুক্ত করে চলা সম্ভব, বিশেষ করে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে কেউ যাতে আইনি জটিলতার মধ্যে না যান। এটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস গুলোর জন্য এই সরকার পলিসিটা নিয়েছে, এটা একদম ঠিক। কিন্তু পুরনো গুলোকে কি করে আইনি জটিলতার থেকে বের করতে পারবে এই সরকার আমি জানি না। এক্সিস্টিং পেন্ডিং কারণ কেসগুলো বিশেষ করে। পেন্ডিং গুলোর ক্ষেত্রে বিশেষ করে, কারণ যে হুম, জট তৈরি করে দিয়ে গেছে হুম, সেই আইনি জট থেকে বের করে আনা আইনগতভাবে বেরোতে হবে, তো কারোর ব্যক্তিগত দিয়ে বেরোতে হবে না, বেরোলে হবে না। ঠিক। আইনগতভাবে বেরোতে হবে। যে জট একটা সরকারের তরফ থেকে, আপনি এসএসসি মামলাতেই চিন্তা করুন, আমরা যা খুশি বলি, আমরা প্রাইভেট প্র্যাকটিশনার, হ্যাঁ, আমরা না দেখুন প্রাইভেট আদালতে, যারা আছে তারা। দেখুন আদালতের দিকে একজন পরীক্ষার্থী বা একজন, মানে আমি বলছি প্যানেলে নাম রয়েছে অথবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন অপেক্ষমান চাকরির জন্য, তারা আদালতের দিকে যাবেন, তারাও যেমন চাইবেন না, বর্তমান সরকারও সেটা চাইবে না। সেইখানে কোনো একটা রফা সূত্র বার করাটা ভীষণ জরুরি সরকারের ভীষণ কাছে, জরুরি সেই যে রফা প্রস্তাবগুলো সূত্র নিয়ে যদি যাওয়া। বেরোয়, যারা 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 অলরেডি হ্যাঁ, রিক্রুটমেন্টের জন্য গেছেন, তারা একটা রফা সূত্র যদি বেরোয়, কিন্তু সেটা আইনগত দিক হবে, কারণ রফা সূত্র বের না না, করতে গেলে নিশ্চয়ই তার আইনগত পজিটিভ হবে, নেগেটিভও আইনের থাকবে। বাইরে গিয়ে কোনো রফা সূত্র হয় না। কারণ আমি মানে আপনাকে বলি, এই রিক্রুটমেন্ট প্রসেস গুলোতে যে সমস্যাটা হয়, যিনি অ্যাগ্রিড হন হুম, তাকে তো আপনি আটকাতে পারবেন না, তিনি কোর্টে এসে মামলা করবে, হ্যাঁ, আসবেই। এটা আটকানো সম্ভব না, কারণ যার রাইট চলে যাচ্ছে বা আমার যার যেটা মনে আমার অধিকার যেটা চলে মনে যাচ্ছে। হচ্ছে বিক্রম দা, আমি আপনার সঙ্গে এটা খুব জটিল আলোচনা। প্রথম কথা, ওবিসি সংকটটা সবাই বোঝেন না। দ্বিতীয়ত, খুব সরলীকরণ করে ওবিসি সংকটটা বলতে গেলে বোঝা যায় যে 2010-এর পর যে তালিকাগুলো হয়েছে, তালিকা বাতিল হয়েছে। এবার সেই তালিকার মধ্যে যাদের নাম থেকেছে, অনেক অল্পবয়স্ক ছেলে মেয়ে যারা চাকরির পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে হয়তো উত্তীর্ণ হয়েছে, প্যানেল ঢুকে রয়েছে, তাদের এখন মাথায় হাত, তারা কি করবেন সেটা নিয়ে আমার শুধু মনে হয় বাতিল হয়েছে তা না, এখানে সরকার আরেকটা খুব মারাত্মক জিনিস করে গেছে। পুরাতন সরকার যারা ছিলেন ওবিসি এ তাদেরকে করে দিয়েছেন ওবিসি বি, হ্যাঁ, আবার যারা ছিলেন ওবিসি বি তাদেরকে করে দিয়েছেন ওবিসি এ। এই যে একটা অদল বদল করে দিল, এইটা পুরো দেখা আইনি যাক জটের এই মধ্যে চলে বর্তমান গেল। বর্তমান যে বিল আসছে, সেই বিলের ক্ষেত্রে কিছু সেখানে রিলিফের জায়গা, স্কোপ থাকে কিনা, এদিকে নজর থাকবে। সেটা অনেক কিছু থাকে কিনা, কারণ এখানে রস্টারের ওপর তো একটা বড় জিনিস আমরা ডিপেন্ড করে, সরকারের কাছে রস্টারটা কি হয়। আমরা সরকারের কাছে এইসব পরীক্ষার্থীদের বা যারা প্যানেলের নাম আছে তাদের হয়ে একটা আবেদন করব, যে দেখা যাক এখান থেকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সংকট বাড়িয়ে গেছেন, এখান থেকে বেরিয়ে সংকট আসাটা। বাড়িয়ে গেছে কথাটা প্রয়োগ করলে ভুল হবে আমার মতে। এটা ভুল ঠিক আমি জানি না, আপনি কি বলবেন জানি না, দর্শকরা কি বলবেন জানি না। আমার মতে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছেন, হ্যাঁ, ইচ্ছাকৃত শয়তানি করেছেন, নির্দিষ্ট একটি একটা কমিউনিটিকে প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছেন রিক্রুটমেন্টের নাম করে। নির্দিষ্ট একটি কমিউনিটিকে খুশি করার টার্গেটে এটা করেছেন। ঠিক আছে বিক্রম দা, বিলটা আসুক, তারপর বিলের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা অবশ্যই নতুন বাংলার এই পর্বে আলোচনায় থাকবো। আমরা দর্শকদের কাছে অনুরোধ রাখবো যে ওবিসি সংক্রান্ত যে জটিলতা রয়েছেন, লক্ষ লক্ষ মানুষের তাদের স্বার্থ এখানে জড়িত আছে, এবং সরকার নতুন বিলে কি কিভাবে কি কি ব্যাখ্যা করে, কিভাবে কোনো মানবিক দৃষ্টিভঙ্গিও সেখানে থাকে কিনা, যেখান থেকে মানুষ অন্তত রিলিজ পাবে, আমরা সেই দিক থেকে অবশ্যই চেষ্টা করব। মানে আমরা একটা একটা নিশ্চয়ই। সলিউশনের দিকে মানে কিভাবে পৌঁছানো যায়, আমরা সরকারের কাছেও আবেদন রাখবো, দরকার লিখিতভাবে, পুরো বিষয়টা সাজেশন দিয়ে। অনেক 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 ধন্যবাদ বিক্রম দার সঙ্গে ধন্যবাদ, থাকার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ।